আজকে আমি শুরু করছি উচ্চ মাধ্যমিক 2021 সালের যারা পরীক্ষার্থী তাদের জন্য বোর্ড এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা। তো আমাকে অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছো এটা করার জন্য। মাধ্যমিক আমি করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো অনেকেই এটা করার জন্য আমাকে অনেকবার করে বলছো, তাই আজকে সময় পেলাম। তাই স্থিরতড়িৎ থেকে বা ইলেকট্রোস্ট্যাটিক থেকে আমাদের যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য, তো তেমন কিছু প্রশ্ন তোমাদের আজকে আমি আলোচনা করব, কিছু গাণিতিক সমস্যা করাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে এবং সেটা তোমাদের কাজে লাগবে, তার জন্যই ভিডিওটা বানানো আমার পক্ষ থেকে। তোমরা জানাবে কোশ্চেনগুলো কেমন লাগছে এবং কোশ্চেনগুলো অবশ্যই তোমরা ভালো করে প্রস্তুত করবে বোর্ড এক্সামের দিকে তাকিয়ে। এখনো তোমাদের টেস্ট পেপার বেরিয়ে গেলে আমরা তখন টেস্ট পেপার সলিউশনের ভিডিও বানাবো, তো দেখতে থাকো। তো প্রথম প্রশ্ন 1 নম্বর, গাউসীয় তল কি? আর এর সঙ্গে একটা প্রশ্ন, জলের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আশি হলে জলের আপেক্ষিক জলের তড়িৎ ভেদ্যতার মান কত? প্রথম যে প্রশ্নটা আমি আলোচনা করব, স্থির তড়িৎ থেকে ওভারঅল কিছু প্রশ্ন আলোচনা করছি। তো প্রথম প্রশ্ন, গাউসীয় তলকে আমরা গাউসীয় তল জানি একটা কাল্পনিক তল যেটা পৃষ্ঠ সমাকলন করতে ব্যবহার করা হয়। কোন একটা বিন্দুতে কোন একটা আধানের জন্য তড়িৎ ক্ষেত্র নির্ণয়ের ক্ষেত্রে গাউসীয় তল ব্যবহার করা হয়। তাহলে এটা একটা বদ্ধ তল, যে তলটা পৃষ্ঠ সমাকলনে ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয় এই গাউসীয় তলটি। আচ্ছা, তোমরা লিখে নেবে, পড়বে। আচ্ছা, নিউমেরিক্যালটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বলেছে জলের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান 80, তাহলে ভেদ্যতা কত? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক, মানে কে এর ভ্যালু দিয়ে দিয়েছে, কে বা যেটা হচ্ছে এপসাইলন আর, এটার ভ্যালু 80 বলে দিয়েছে। তাহলে তড়িৎ ভেদ্যতা মানে কি, এপসাইলন ইকুয়াল টু এপসাইলন আর ইনটু এপসাইলন 0। তার মানে আমাদের এটা কত চলে আসছে, এপসাইলন এটা দিয়েছে 80 ইনটু এপসাইলন 0 হচ্ছে 8.85 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কয়ার নিউটন মিটার স্কয়ার, কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। তাহলে আমাদের হলো কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স। এটা ক্যালকুলেট করলে আমরা কত আসে একটু দেখে নেব। এটা তোমরা ঠিক করে প্রশ্নগুলো লিখে নেবে এবং ধীরে ধীরে করতে থাকো, কারণ আমাদের পরীক্ষা আস্তে আস্তে এগিয়ে আসছে। 7.08 10 টু দি পাওয়ার 7.08 into 10 to the power -10 কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। আমাদের প্রথম প্রশ্ন আমরা সলিউশন করেছি, গাউসীয় তলটা তোমরা বুঝে গেছো কি লিখতে হবে। নেক্সট প্রশ্ন, দুটি সমানাধান কিউ, দুটি সমানাধান কিউ এর সংযোগকারী সরলরেখার মধ্যবিন্দুতে দুটি সমানাধান ক্যাপিটাল কিউ এর সংযোগকারী, প্রশ্নগুলো আমি একত্রিত করে রেখেছি, সরলরেখার মধ্যবিন্দুতে একটি স্মল কিউ আধান স্থাপন করা হলো। কিউ এর মান কত হলে সমগ্র সংস্থাটি সাম্যাবস্থায়
থাকবে। 2 নম্বরের পার্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। আমি বিভিন্ন রকম প্রশ্ন আলোচনা করছি। তো দুটো আধান কিউ আধান আছে, এদের মধ্যবর্তী সংযোজক যে দূরত্ব সেটাকে আমরা যদি বলি 2l, মানে মিডল পয়েন্ট যেটা, সেখানে একটা কিউ আধান রাখা হয়। ছবিটা ক্লিয়ার আসছে? তো মধ্যবর্তী বিন্দুতে একটা কিউ আধান রেখেছি। দেখো সমগ্র ব্যবস্থা সাম্যাবস্থায় আছে, মানে যে কোনো একটা আধানের ওপর নেট ফোর্স এর মান যাই হোক না কেন এ কিন্তু সাম্যাবস্থায় থাকবে। এবার যে কোনো একটা আধানকে যদি প্রান্তীয় আধানের ওপর নেট বলটা 0 হয় তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে সাম্যাবস্থা আছে বলা যাবে। তাহলে যে কোনো একটা প্রান্তীয় আধানের উপর নেট ফোর্স 0। আমরা নেক্সট একটা প্রবলেম করব, সেখানেও দেখতে পাবো। তাহলে এখানে কথা হচ্ছে, তাহলে যে কোনো একটা আধান, এটাকে যদি এটা বি বিন্দু বলি, তাহলে এই বির উপর তাহলে এফ এ যদি 0 হয় তাহলে বলবো সাম্যাবস্থা এফ এও 0 এফ বিও 0, যে কোনো একটা 0 হতে হবে। তাহলে তাই যদি হয় তাহলে এর উপর কত ফোর্স কাজ করছে, এটা এল, এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছে কিউ কিউ বাই এল স্কয়ার, আমি সিজিএস পদ্ধতিতে করছি, এটা 4/0 লিখে দিই, এসআই তে হয়ে গেল, প্লাস দিস কিউ কিউ বাই 4πε0, এটা 2l, that is 4l square plus 2 0. টোটাল ফোর্স, নেট ফোর্স যে কোনো একটা এক্সট্রিম পয়েন্টে যে চার্জগুলো আছে তার উপর 0 হতে হবে তার জন্য। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কিউটা যদি আমরা কমন দিই 4πε0 স্কয়ার কেটে গেল, তাহলে কিউ, তাহলে কিউ ইকুয়ালস টু আসছে -q/4। তাহলে কিউ এর মানটা হতে হবে -q/4। তাহলেই একমাত্র আমাদের সংস্থাটা সাম্যাবস্থায় থাকতে পারবে। নেক্সট একটা প্রবলেম আমরা যাব, পরের যে প্রবলেম, একই ধরনের একটা প্রবলেম আমি এর সঙ্গে করে রেখেছি। সেটা হচ্ছে কোন একটা সমবাহু ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে কিউ আধান আছে। বাহুর দৈর্ঘ্য এ, মধ্যবিন্দুতে একটা স্মল কিউ আধান রাখা হলো। একই প্রশ্ন আগেরটার মতন, কিউ এর মান কত হলে সমগ্র সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে। আগের প্রবলেমটা মুছে দিলাম, তোমরা করে নেবে ঠিক করে। তাহলে দেখো এখানে 3টে কোণায় 3টে চার্জ আছে, তাহলে নেট ফোর্স যে কোনো একটা বার করবো। ধরো এটার এই বিন্দুতেই বার করি, তাহলে এই আধানের জন্য, এই দুটোর জন্য যেহেতু এগুলো বলে দিয়েছে, তাহলে এর জন্য এই বিন্দুতে বার করলে ফোর্সটা এদিকে একটা F1 ডিউ টু দিস, এর জন্য একটা থাকবে F2, আবার মধ্যবিন্দু যে আছে তার জন্য একটা ফোর্স থাকবে। তাহলে নেট ফোর্স 0 হতে হবে যে কোনো বিন্দুতে, যেখানে যে কোনো একটা আধান সিস্টেমটা সাম্যাবস্থায় আছে, মানে যে কোনো একটা শীর্ষের আধানের উপর মোট বলটা 0। তাহলে আমরা আগে এখানে দেখো এই দুটোর তো দূরত্ব একই, এটাতে এই দূরত্ব বাহুটা এ, তার এদের মধ্যবর্তী কোণটা 60 ডিগ্রি। তাহলে এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স হবে এই দুটো Fr। তার মানে এই বিন্দুতে মোট প্রযুক্ত বল শূন্য হলে
এর উপর একটা ফোর্স কাজ করছে কি, এদের দুজনের লব্ধি বল কাজ করছে হলে এফ এ সমান 0, এফ এ মানে হচ্ছে এফ আর প্লাস এর মধ্যে এই দুটো চার্জের মধ্যে যে ফোর্সটা, এইটুকুনিকে আমরা এক্স ধরে নিচ্ছি আপাতত, তাহলে সেটা হচ্ছে কিউ বাই এক্স স্কোয়ার মাস্ট বি 0। এই দুটো বলের লব্ধি, আর এর মধ্যবিন্দুর যে বলটা সেটার দিক আমরা বলতে পারছি না, কারণ পোলারিটি জানি না কি ধরনের প্লাস না মাইনাস, তার জন্য জাস্ট ওটাকে আমরা প্লাস দিয়ে লিখছি। অবশ্যই মাইনাস হতেই হবে, কারণ এ দুজনের লব্ধি দিকে হলে একে টানতে হবে, তবেই কিন্তু বিষয়টা ব্যালেন্স হতে পারে। তো এফ আরটা কত আসছে, এই দুটোর মধ্যবর্তী কোণ 60, আর এফ ওয়ানটা কত আসছে কিউ বাই এ স্কোয়ার, এটা এ ধরেছি আমি, কনস্ট্যান্টটাকে 1 ধরছি, 4/0 ধরে কিছু বলেনি বলে ওকে 1 ধরে করছি। তাহলে আমাদের এটা কত আসছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমরা এফ আরটা যদি ক্যালকুলেট করি, দেখ এটাও যা এটাও তাই হবে, কারণ দুটো চার্জ এক দূরত্ব এক, এটাকে যদি আমরা এফ বলি, তাহলে এফ স্কোয়ার, এই দুটোই এফ যোগ এফ স্কোয়ার 2 ইন্টু এফ cos 60 ডিগ্রি, এটা আসছে এফ রুট 3। তাহলে এফ আরটা কত চলে এলো, এফ আর ভ্যালুটা হলো কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার রুট 3 প্লাস কিউ বাই এক্সটা ক্যালকুলেট করি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা হয়, এই টোটাল উচ্চতাটা এক্সটা কত হবে, টোটাল যে হাইট মানে √3/2 ইন্টু বাহু, তার এটা 2:1 এ ভাগ করে, দ্যাট ইজ 2/3, দ্যাট ইজ a/√3, দ্যাট ইজ a ডিভাইডেড বাই √3 হোল স্কয়ার ইকুয়ালস টু 0। ওকে, তাহলে নেট ফোর্সটা আমরা বার করে ফেললাম, তাহলে 0 করে এবারে কিউটা বার করব। তাহলে এখানে আমাদের কত আসছে, কিউ বাই এ স্কোয়ার, একটা কিউ কেটে দিয়েছি, √3 আছে, এটা চলে আসছে হচ্ছে 3টা উপরে গেলে 3q বাই এ স্কোয়ার সমান 0। তাহলে পেয়ে গেলাম 3q ইকুয়ালস টু মাইনাস কিউ √3, 3q ইকুয়ালস টু মাইনাস কিউ √3 টোটাল ফোর্স। তো তাহলে আমাদের ভ্যালুটা যেটা চলে আসছে আলটিমেটলি কিউ সমান চলে এলো মাইনাস কিউ বাই √3। কিউ এর মানটা কত হতে হবে, মাইনাস কিউ বাই √3, তবে এই ঘটনা ঘটতে পারে আমাদের লব্ধি বলের মানটা 0 বা টোটাল সিস্টেমটা সাম্য অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো একটা প্রশ্ন, মুছে দিন আমরা ঠিক করে নেবে। আমরা টোটাল চ্যাপ্টারের উপর ডিভিশন ক্লাস শুরু করলাম আজ থেকে, এবং যেগুলো বোর্ড এক্সামের জন্য সাজেশন প্রশ্ন বলা চলে, তো তোমরা দেখতে থাকো এবং বিষয়গুলো বুঝে নিতে থাকো। নেক্সট প্রশ্ন, একটি তড়িৎ দ্বিমেরুকে, প্রবলেম নাম্বার 4, একটি তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রে এমন ভাবে স্থাপন করা হলো যে তড়িৎ ক্ষেত্রে এমন ভাবে স্থাপন করা হলো যে যেন তার অক্ষ তড়িৎ ক্ষেত্রের সঙ্গে কোনো কোণে আনত থাকে, যে যেন তার অক্ষ তড়িৎ ক্ষেত্রের সাথে কোনো কোণে, সাপোজ থিটা কোণে আনত থাকে। ওকে, কোন কোণে আনত থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে টর্ক এবং ক্রিয়াশীল টর্ক ও বলের মান নির্ণয় করো। তোমরা এটা জানো
টর্কের ফর্মুলা টাউ ইকুয়ালস টু হচ্ছে এফ আর টর্কের ফর্মুলা যেটা। তো যাই হোক, পি ক্রস ই ডাইপোল মোমেন্ট ক্রস ইলেকট্রিক ফিল্ড। তো এবার এর সঙ্গে একটা প্রশ্ন দিয়েছে, যদি ডাইপোলটিকে মানে তড়িৎ দ্বিমেরুটিকে সাম্যাবস্থান থেকে মানে সমান্তরাল অবস্থান থেকে সামান্য কোণে টেনে ছেড়ে দেওয়া হয়, তবে তার দোলনকাল কত? এই হচ্ছে আমাদের প্রবলেম। ফার্স্ট পোর্শন সেকেন্ড পোর্শন দুটোই আমরা সলভ করব। এটা 3 নম্বরের প্রবলেম। তো তড়িৎ ক্ষেত্র এদিকে আছে, এটাকে ডাইপোলকে একটা সামান্য কোণ করে আমরা আনত রেখেছি। তো এক্ষেত্রে তার যে মোমেন্টের দিক কোন দিকে হয়? মোমেন্টের দিক হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, মানে এইদিকে মোমেন্ট, ডাইপোল মোমেন্ট 2L হলো দৈর্ঘ্য। তাহলে প্লাস কিউ এর উপর একটা ফোর্স কাজ করছে প্লাস কিউ, মাইনাস কিউ এর উপর একটা ফোর্স কাজ করছে মাইনাস কিউ। তাহলে এই দুটো ফোর্স পরস্পরের সমান্তরাল বিপরীত, দ্যাট ইজ দে আর কাপলিং ফোর্স। কাপলিং ফোর্স অবশ্যই টর্ক ক্রিয়েট করে। তাহলে টর্ক মোমেন্টটা এদিকে, মোমেন্টটা মাইনাস থেকে প্লাসের দিকে, আর ইলেকট্রিক ফিল্ড টুয়ার্ডস পজিটিভ এক্স অ্যাক্সিস ডিরেকশন। তাহলে যে টর্ক হবে, তাহলে এক্ষেত্রে যে টর্কটা হচ্ছে tau equals to force into perpendicular distance, perpendicular distance টা হচ্ছে QE into 2L sin theta, that is PE sin theta, then tau becomes P cross E, vector from tau vector, that is P cross E, that is inward direction, এই ডাইরেক্ট ডিরেকশন অনুসারে P cross E, that is inward with respect to the plane of the board। ওকে, তাহলে এখানে যে ক্রস দিতে পারি আমরা, মানে এই প্লেনের থেকে ভিতরের দিকে কাজ করবে টর্কটা। এই হলো টর্ক। আর নেট ফোর্স মাস্ট বি 0 বিকজ এখানে প্লাস কিউ মাইনাস কিউ 0, বাট ইকুয়াল বাট অপোজিট ডিউ, তাহলে তার জন্য এখানে একটা টর্ক এফেক্টেড হয়েছে। তো টর্ক ইকুয়ালস টু পি ই sin থিটা। তো এবার দেখো, আমরা জানি আমাদের টর্ক ইকুয়ালস টু, এখানে যে টর্কটা কাজ করছে সে কি চাইছে, এটাকে এখানে তাই ইকুইলিব্রিয়াম, এদিকে ঘুরিয়ে ছেড়ে দিলে আবার এদিকে চলে আসে, বাট ডিউ টু ইনারশিয়া বা জাড্ডের জন্য সে আবার এদিকে চলে যায়। তো দুলতে থাকবে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড নিয়ে। তো দ্যাট ইজ কল্ড টর্ক ডিফাইন্ড অ্যাজ রেস্টোরিং টর্ক বা প্রত্যানয়ক টর্ক। তাহলে এই ক্ষেত্রে টাউ ফর স্মল ডিফ্লেকশন, that is theta very much small, by theta approximately 4 to 5 degree, then tau equals to P E theta। যেহেতু থিটা যদি ছোট হয়, থিটা স্মল হলে sin theta equals to theta। again tau equals to আমরা জানি I into alpha। this is minus means restoring torque, রিস্টোর করছে, রিস্টোরটা সব সময় তার রিস্টোর করতে চায়, তাকে ঘুরিয়ে দিকে আনতে চায়। তো রেস্টোরিং টর্ক again tau equals to I alpha সমান minus PE theta,
then I is moment of inertia. Moment of inertia I, alpha equals to d2 theta dt2 equals to minus pe theta. Then এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি d2 theta dt2 equals to minus pe by I into theta, which is the equation of simple harmonic motion. For small deflection, angular acceleration must be proportional to theta. Then this is omega square. Then omega equals to root over, this is omega square, that is omega square into theta with negative sign, which implies the equation of simple harmonic motion. This is omega. Then omega angular acceleration বা কৌণিক angular velocity, sorry, দেখা যাচ্ছে পুরোটা। দেন ওমেগা আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গুলার ভেলোসিটি স্পিড। দেন টাইম পিরিয়ড, দোলনকালটা তাহলে কত হচ্ছে পর্যায়কাল, অতএব টাইম পিরিয়ড বা দোলনকাল যেটা আসছে, দোলনকাল টাইম পিরিয়ড t equals to 2 pi by omega, and finally t চলে এলো তাহলে 2 pi root over I by pe. then টাইম পিরিয়ডটা চলে এলো 2 pi root over I মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক বাই p হলো ভ্রামক, দ্বিমেরু ভ্রামক বাই ইনটু হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এটাই হচ্ছে তার পর্যায়কাল। এই ক্ষেত্রে আমরা একটা ভালো একটা প্রবলেম করে ফেললাম। নেক্সট আমরা একটা প্রবলেমে চলে যাব। আমরা ঠিক করে করবে প্রবলেমগুলো, খুব ভালো ভালো প্রবলেম আছে, আমরা দেখতে থাকি এবং শিখতে থাকি। পরের প্রবলেমে আমরা যাব। প্রবলেম নাম্বার মোস্ট প্রবাবলি 5। প্রবলেমটা কি বলছে, দুটি সমকেন্দ্রিক ধাতব গোলকের ব্যাসার্ধ, দুটি সমকেন্দ্রিক ধাতব গোলকের ব্যাসার্ধ a ও b, এখানে b গ্রেটার দ্যান a, b গ্রেটার দ্যান a, বাইরের গোলকটিকে q আধান দিলে ভিতরের গোলকে কতখানি আধান আবিষ্ট হবে। বাইরের গোলকে q আধান দিলে ভিতরের গোলকে আবিষ্ট আধানের পরিমাণ কত, আর ধরে নাও ভিতরের গোলকটি ভূ সংলগ্ন, ধরে নাও ভিতরের গোলকটি গ্রাউন্ড করা আছে, মানে ভূ সংলগ্ন, এবং এই সংস্থার ধারকত্ব নির্ণয় করা আমরা যেতে পারি, গোলীয় ধারক, এবং এই সংস্থার ধারকত্ব নির্ণয় তো সেটা দেখছি পরে। তো দেখো কি বলেছে, দুটো সমকেন্দ্রিক গোলক আছে, কনসেন্ট্রিক স্ফিয়ার, an internal or inner sphere is connected to ground, and internal radius যেটা ভেতরের গোলকের ব্যাসার্ধ বলেছে a and outer radius b। এবার আমাদের খেয়াল রাখতে হবে, এবার এখানে আমাদের বলেছে বাইরের গোলকের পৃষ্ঠে এখানে একটা চার্জ দেওয়া হয়েছে, প্লাস চার্জ,
প্রশ্ন হলো তাহলে ভেতরের গোলকের গায়ে কতখানি আধান আহিত হবে। কেন আহিত হবে? কারণ এর গায়ে আধানটা আহিত না হলে আমাদের মনে রাখতে যাকে গ্রাউন্ড করব তার কিন্তু বিভবের মান শূন্য হবে। যে তলটা ভূসংলগ্ন থাকবে তার বিভব শূন্য, মানে ভেতরের এটাকে যদি আমরা এ সারফেস বলি তাহলে এখানে এটা গ্রাউন্ড বলে তাহলে ভি এটা অবশ্যই জিরো দিয়ে সেটাকে ধরে নিয়ে আমরা এবার এখানে যদি কোনো একটা পয়েন্ট নিই, এই পয়েন্টটা ভেতরের গোলকের পৃষ্ঠে আসে আর বাইরের গোলকের ভেতরে আছে, এখানে একটা পয়েন্ট আরবিটারি একটা পয়েন্ট নিলাম। তো উত্তরটা কি? যেহেতু অ্যান্সার যেহেতু ভিতরের গোলকটি ভূসংলগ্ন সুতরাং ভিতরের গোলকটি ভূসংলগ্ন সুতরাং ওই গোলকের তলে পৃষ্ঠতলে বিভব শূন্য। এই গোলকের তলে পৃষ্ঠতলে অবশ্যই বিভবটা শূন্য হবে যেহেতু ওটা গ্রাউন্ড করা আছে। তাহলে এবার এই বিন্দুটা কোথায়? আমরা কি জানি কোন একটা গোলকের ক্ষেত্রে আর ব্যাসার্ধের গোলককে যদি কিউ আধান দিই তার পৃষ্ঠে বিভব ফাঁপা গোলক, তার পৃষ্ঠে বিভবের ফাঁপা গোলক ধরে করছি, নিরেটের ক্ষেত্রে কিন্তু হবে না, আলাদা হবে। আর ব্যাসার্ধের কোন একটা গোলককে যদি কিউ আধান দেওয়া হয় তার পৃষ্ঠে বিভব কিউ বাই কাট কেন্দ্র থেকে পৃষ্ঠ সব জায়গায় সমান, কেন্দ্র থেকে পৃষ্ঠ সব জায়গায় সমান। তার মানে এই বিন্দুটা যদি ভাবি সেখানে এখানে ধরলাম ইনডিউস চার্জ হচ্ছে কিউ প্রাইম, তাহলে কিউ ড্যাশের জন্য নিজের একটা বিভব থাকবে, আবার এই বিন্দুটা বাইরের গোলকের ভিতরে আছে তার জন্য একটা বিভব থাকবে। তার মানে অতএব ভি এ সমান কত আসছে আমাদের? এ তলের উপর বিভব, এ নিজের বিভব হচ্ছে কিউ ড্যাশ বাই এ প্লাস এর বিভব পৃষ্ঠে কত? কিউ বাই বি, ভেতরেও তাই হবে, which is কিউ বাই বি equals to 0। তাহলে কিউ ড্যাশ চলে এলো কিউ মাইনাস এ বাই বি। তাহলে টোটাল সিস্টেমের যদি আমরা নেট চার্জটা দেখি তাহলে এটা হলো পেয়ে গেলাম আধান, যদি এখানে ধারকত্ব বার করতে দেয় তাহলে নেট কিউ নেটটা আসছে আমাদের, এর হলো কিউ আর ভিতরে তাহলে কিউ মাইনাস কিউ এ বাই বি, তাহলে কিউ 1 মাইনাস এ বাই বি। ঠিক আছে, এবার পোটেনশিয়াল ডিফারেন্স যেটা হয় এখানে যদি বিভব যদি ভি বিভবে আহিত করেছি তাহলে বিভব পার্থক্য মানে কিউ ইকুয়ালস টু সিভি, তাহলে তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এটা নেট চার্জ, কিন্তু এটা টোটাল সিস্টেমটার ক্ষেত্রে। এবার এবার কিউ ইকুয়ালস টু যদি আমরা সিভি বলে তাহলে ওটা কিউ বাই ভি করলে তাহলে এটা চলে আসছে, মানে ওর বিভবটা ওটা, তাহলে কিউ ইন্টু 1 মাইনাস এ বাই বি ইকুয়ালস টু হচ্ছে সি ইন্টু ভি পোটেনশিয়াল ডিফারেন্স। তারপর ভিটা হতো ভিটা আমাদের চলে আসছে, মানে এখানে চলে এলো সিটা আমাদের বি মাইনাস এ বাই, তাহলে এটা আমাদের সিটা চলে আসছে, কে মিডিয়াম দিলে কে মিডিয়াম একটা থাকবে তাতে কোনো সমস্যা নেই। তাহলে সিটা আমাদের চলে আসছে, এখানে যদি এই পৃষ্ঠের বিভবটা দেখি, এই পৃষ্ঠ বিভবটা দেখো এটা কি করে আসছে বুঝিয়ে দিই। এই পৃষ্ঠে যে বিভবটা আসবে আমি একটু মুছে ব্যাপারটা বোঝাই তোমাদের বুঝতে সুবিধা হবে। ভিটা যেটা লিখছিলাম যদি বাইরের পৃষ্ঠ বলি ভি বি সাপোজ এটা বি সারফেস, ভিবিটা কত আসবে? এর নিজের বিভব হচ্ছে কিউ বাই বি আর এর জন্য বিভব হচ্ছে কিউ ড্যাশ বাই বি, তাহলে এফেক্টিভ পোটেনশিয়ালটা তাহলে কত চলে আসছে? কিউ আমরা যেটা লিখছিলাম বাই বি, দ্যাট ইজ কিউ ইন্টু বি মাইনাস এ বাই বি স্কোয়ার।
ভি ইকুয়ালস টু কিউ বাই সি। তাহলে আমাদের এখান থেকে পেয়ে গেলাম সি ইকুয়ালস টু কে মিডিয়াম থাকলে একটা কে থাকতো নিচে, কে মিডিয়ামের ক্ষেত্রে একটা কে হতো 1 বাই কে। এখানে যদি মিডিয়াম একটা কে মিডিয়াম নিত, এটা এক্সট্রা পার্ট একটু করিয়ে দিলাম, কে থাকতো, এটা কে থাকতো। তাহলে সিটা চলে এলো এই ধরনের ধারকের কে ইন্টু বি স্কোয়ার বাই বি মাইনাস এ। যদি কোনো একটা গোলীয় ধারক বলে দেয় যার ভেতরটা ভূসংলগ্ন করা আছে বাইরেটা আহিত, তার ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। তো আমাদের প্রশ্নের উত্তর এটা শেষ হয়ে গেছিল, কিন্তু আমি ধারক হিসেবে ট্রিট করলে এটা ধারকই তো একটা প্যারালাল প্লেট, মাঝখানে একটা মিডিয়াম দিয়ে দিয়েছি, যদি মিডিয়ামটা দিয়ে দিত, এটা মিডিয়ামটা আছে, ডাইইলেকট্রিক মিডিয়াম দেওয়া হয়েছে মাঝখানে, তার ক্ষেত্রে আমরা তাহলে এইভাবে হিসেবটা করতে পারতাম। ঠিক আছে, তো এই প্রবলেমটা আমরা সলভ করলাম, 5 হলো, তোমরা ঠিক করে করবে। নেক্সট আমরা পরবর্তী সমস্যায় যাব। কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্ন, একটি তড়িতাধানযুক্ত কণা তড়িৎ ক্ষেত্রে সচল রয়েছে। একটি তড়িৎ আধানযুক্ত কণা তড়িৎ ক্ষেত্রে সচল রয়েছে, সচল রয়েছে। এই কণাটি কি সবসময় এই ক্ষেত্রের মধ্যেই সচল থাকবে? এই কণাটি কি সবসময় এই ক্ষেত্রের মধ্যেই সচল থাকবে? তো প্রশ্নটা দেখলে একটি আধানযুক্ত কণা তড়িৎ ক্ষেত্রে সচল রয়েছে, কণাটি যদি কি সবসময় এই ক্ষেত্রের মধ্যে সচল থাকবে। ধরো যদি কণাটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, আমরা কি শিখেছি তড়িৎ ক্ষেত্রে কোনো যদি বলরেখা থাকে, তো বলরেখার কোনো বিন্দুতে যে স্পর্শকটা নিই সেটাই কিন্তু ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করে, তাই তো? তো এবার কোন একটা কণাকে যদি স্থির অবস্থা থেকে আহিত কণা, ধরো প্লাস আধান রাখলাম, প্লাস আধান যদি হয় তাহলে এখানে যদি কণাটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে তড়িৎ ক্ষেত্রে কোন তড়িৎ বলরেখা বরাবর তার উপর যে তড়িৎ বল কাজ করে F সমান QV, তাহলে সেই তড়িৎ বলের প্রভাবে সে কিন্তু সেই বলরেখা বরাবরই ঘুরতে থাকবে। তাহলে এই কণাটি যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, সেক্ষেত্রে কি হবে, কণাটির তড়িৎ ক্ষেত্রের বলরেখা বরাবর ঘুরতে থাকবে। আবার ধরো যদি কণাটি কোনো তড়িৎ ক্ষেত্রের সঙ্গে কোণ করে থাকে, যদি সমকোণে থাকে বা কোনো নির্দিষ্ট কোণ করে থাকে, সেক্ষেত্রে
তার উপর তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যদি কোণ করে গতিশীল হয় সেক্ষেত্রে কিন্তু তার যে গতিবেগ নির্দিষ্ট বেগে গতিশীল হয় কোণ করে, যদি কণাটি ইলেকট্রিক ফিল্ডের সাথে ই এর সাথে নির্দিষ্ট কোণে প্রাথমিক বেগ নিয়ে গতিশীল হয় তবে সেক্ষেত্রে সর্বদা সচল নাও থাকতে পারে। যেমন ধরো কোনো একটা তড়িৎ ক্ষেত্র আছে, কোন একটা আধানকে কিউ আধানকে ধনাত্মক আধানকে আমরা কি করলাম, তার সঙ্গে 180 ডিগ্রি কোণ করে অপোজিট ডিরেকশনে তাকে পাঠিয়ে দিলাম, ঠেলে দিলাম। তাহলে কিন্তু তড়িৎ তার একটা প্রাথমিক বেগ আছে, তাহলে উল্টো দিকে যাচ্ছে, তার মানে তার একটা মন্দন সৃষ্টি হবে, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে থেমে যাবে, তারপর আবার উল্টো দিকে গতিশীল হবে তড়িৎ ক্ষেত্র বরাবর, তাহলে কিছু সময়ের জন্য স্থির হলো। তাহলে নির্দিষ্ট একটা যদি কোণে প্রাথমিক বেগ নিয়ে গতিশীল হয় সেক্ষেত্রে সচল নাও থাকতে পারে। এখানে আমরা ধরে নিয়েছি থিটাটা হচ্ছে 180 ডিগ্রি আমাদের ছবি অনুসারে। এক্ষেত্রে যে ফোর্স কাজ করবে কিউই, এটা বাধা দেবে কারণ নিউটা উল্টো দিকে, তাহলে মন্দনটা হবে কিউই বাই এম। এই যদি মাস ধরে নিই, একটা মাস আছে এম ভরযুক্ত কণা যার আধান কিউ, তাহলে মন্দন হবে। তাহলে মন্দনের জন্য কিন্তু সে কিছুটা গতিশীল হওয়ার পর মানে ইউটা কমতে কমতে গিয়ে যখন 0 হবে তখন কিন্তু থেমে যাচ্ছে, তাহলে তখন কিন্তু আর সচল নাও থাকতে পারে আমরা বলতে পারি। তারপরে থেমে যাওয়ার পর আবার তড়িৎ বলের প্রভাবে, যেমন আমরা একটা বস্তুকে যখন উপরে ছুড়ি সেটা অভিকর্ষ বলের বিপরীতে, ঠিক তেমনই কোনো একটা তড়িৎ ক্ষেত্রের বিপরীতেও কোনো বস্তুকে যদি আহিত আধানকে বা নির্দিষ্ট ভর সম্পন্ন আহিত আধানকে গতিশীল করি সেক্ষেত্রে মন্দনজনিত কারণে সে কিছু সময়ের জন্য স্থির হয়ে যেতে পারে এবং তারপরে আবার পুনরায় তড়িৎ ক্ষেত্র বরাবর ধনাত্মক আধান হলে তড়িৎ ক্ষেত্রের দিকে যাবে, ঋণাত্মক আধান হলে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে গতিশীল হতে থাকবে। এখানে আমরা ক্লাস ধরেছি তাই এটা বললাম, এরকম একটা প্রবলেম। ভালো প্রশ্নটা। এবার বলছে এর সঙ্গে পার্ট কোশ্চেন, যদি আহিত আধানটি, প্রশ্ন যদি আহিত আধানটির তড়িৎ ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে গতিশীল হয় তবে তার সঞ্চার পথ কেমন হবে? এটা কোশ্চেন নম্বর 7 হিসেবে আমি বলছি। তার সঞ্চার পথটা কেমন হবে আমাদের দেখে নিতে হবে। তো আহিত কণাটাকে বলছি, যদি লেখাটা ঠিকঠাক আসছে তো একটু ক্লিয়ার। তো আহিত কণাটা যদি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমকোণে গতিশীল হয় সেই ক্ষেত্রে আমাদের কেমন হয় সেটা আমরা একটু দেখে নেব। একটু ব্রেক খালি করে নিই। প্রবলেমগুলো তোমরা সবাই ভালো করে আশা করে করবে, সেই কথা ভেবেই আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। সবাই ভালো করে প্রশ্নগুলো অবশ্যই করবে। উচ্চ মাধ্যমিক প্রধানত বোর্ড এক্সামের জন্য এই ভিডিও ক্লাসটা আজকে আমি শুরু করলাম। প্রতিদিনই স্থিরতরিতা থেকে শেষ হবে না, চলতে থাকবে। 2-3টে করে ভিডিও তো হওয়া উচিত, কারণ অনেক কিছু আছে। তো যাই হোক, দেখি যেমন করতে পারি সেটা চেষ্টা করি, তোমরা ভালো করে দেখতে থাকো। তো যাই হোক,
তো এখানে ধরলাম তড়িৎ ক্ষেত্রটা এদিকে, তো তার সাথে একটা আহিত কণাকে সমকোণে গতিশীল করা হচ্ছে। তাহলে আহিত কণাটা কিউ আধান আর এম ভরের একটা কণাকে পাঠিয়ে দিলাম। তাহলে প্রত্যেকটা বিন্দুতে তার উপরে একটা তড়িৎ বল কাজ করবে, কিউবি বল কাজ করবে। তার ফলে সে কিন্তু ইউ বেগের জন্য সোজা যেতে পারবে না, এই তড়িৎ বলের প্রভাবে তার একটা গতিটা কিছুটা এই রকমের হবে, সঞ্চার করতে এদিকে বেঁকে যাবে আধানটা, অধিবৃত্তীয়। তো কি করে প্রমাণ করব আমরা? আসতে ছবিটা রাইট। তো অধিবৃত্তীয় প্রমাণ করতে গেলে দেখো, আমরা যদি বিষয়টাকে বুঝে নিই, এখানে ফোর্স হচ্ছে এফ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর ফোর্স হচ্ছে কিউই। তাহলে ত্বরণ হবে ওয়াই বরাবর, ত্বরণ হবে তার কিউই বাই এম, এটা ত্বরণে যাবে। তাহলে এইদিকে গতিটা হচ্ছে ত্বরণ যুক্ত, এদিকে সমবেগ, এদিকে কোনো ত্বরণ নেই, কিন্তু এক্সটা এফ এক্স জিরো, এক্স অক্ষ বরাবর কোনো ফোর্স নেই, অতএব এক্স এখানে জিরো। তাহলে আমরা যদি ভাবি কোন একটা পয়েন্ট, আরবিটারি পয়েন্ট, আফটার সার্টেন টাইম পার্টি কণাটা এখানে পৌঁছেছে, টি টাইমে এটা মূল বিন্দু থেকে শুরু করে পি বিন্দুতে পৌঁছেছে এক্স কমা ওয়াই। মনে করি টি সময় অবকাশে কণাটির অবস্থান পি এক্স কমা ওয়াই। তাহলে আমরা লিখতে পারি এক্স এর দিকে কোনো ত্বরণ নেই, সমবেগ, দ্যাট ইজ ইউটি, and y equals to এদিকে প্রাথমিক বেগ নেই, দ্যাট ইজ হাফ কিউই বাই এম টি স্কয়ার। তাহলে আমরা লিখতে হচ্ছে y equals to কিউই বাই 2m, টি মানে হচ্ছে x বাই ইউ হোল স্কয়ার। তাহলে এখানে দেখো x স্কয়ার চলে আসছে 2m u স্কয়ার বাই কিউই into y, that is x square proportional to y। তাহলে সঞ্চার পথটা হলো, অতএব সঞ্চার পথ ট্র্যাজেক্টরি তাহলে হলো এটা অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তাকার। খুব ইম্পর্টেন্ট প্রবলেমটা এবছরের জন্য, তোমরা ভালো করে দেখবে, প্রবলেমগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো সমকোণে গেলে তার সঞ্চার পথটা হলো অধিবৃত্তের মতন, এবং সেটা আমরা বুঝে নিলাম প্রবলেম। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট আমাদের যে প্রশ্ন আছে সেটা হলো, দেখে নেব কি প্রশ্ন। শূন্যস্থানে দুটি সমান তড়িদাহিত ও সমান আয়তনের সাবান বুদবুদকে একত্রিত মিশিয়ে একটা আয়তন করা হচ্ছে। দুটো সাবানের বুদবুদকে জুড়ে, প্রশ্নটা লিখি, শূন্যস্থানে থাকা দুটি আহিত ও সমায়তনের সাবান বুদবুদ একত্রে মিশে একটি বুদবুদে পরিণত হলো। একটি বুদবুদে পরিণত হলো।
ছোট বুদবুদগুলির যদি বিভব ভি হয় এবং শক্তি ই হয়, তাহলে বড় বুদবুদটির বিভব ও শক্তি কত হবে? প্রশ্ন কি? ছোট বুদবুদের বিভব ভি ও শক্তি ই হলে বড়টির বিভব ও শক্তির মান কত হবে? প্রশ্নটা লেখা হলো, একটু মুছে দেবো এবার। তাহলে বড়টার বিভব আর শক্তির মান কত হবে সেটা আমরা একটু দেখে নেব। তো দেখো, এখানে আমাদের যখন সংযুক্তিকরণ হবে, জুড়ে যাবে, তখন দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে জুড়ে যাওয়ার ক্ষেত্রে আয়তনটা কনস্ট্যান্ট, আর আধান সংরক্ষণ নীতি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সলিউশনটা উপরে করছি। দুটো বাবলস জুড়ে যাচ্ছে লাইক দিস। এটার ব্যাসার্ধ ধরলাম আর, এটাও ধরলাম আর, আধান কিউ, এটার আধান কিউ, জুড়ে গেল। জুড়ে গিয়ে একটা বড় বাবলসে পরিণত, তার ব্যাসার্ধ ধরলাম ক্যাপিটাল আর, আধান বললাম ক্যাপিটাল কিউ। এদের প্রত্যেকের বিভব ছিল ভি, এর ভি, এর ধরলাম আর, শক্তি ছিল ই, এরও ছিল ই। তাহলে এর বিভব কত হবে? ভি ড্যাশ, শক্তি ই ড্যাশ। তাহলে ভি ড্যাশ আর ই ড্যাশের মানটা কত বার করতে হবে। ওকে, তো আমাদের এখানে দুটো ছোট গোলক জুড়ে যেহেতু বড় গোলক, তাহলে লিখতে পারি 4/3 পাই আর কিউব, মানে বড়টার যে আয়তন হবে সেটা দুটো ছোটর আয়তনের সমান। তাহলে আর চলে আসছে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। তাহলে বড়টার ব্যাসার্ধ পেয়ে গেলাম ছোটগুলোর ব্যাসার্ধের সাপেক্ষে। প্রশ্নটা তোমরা ঠিক করে লিখে নেবে, এখানে সলিউশনে আসছে। এবার বিভব মানে দেখো আধান, আধান সংরক্ষণ নীতি অনুসারে ক্যাপিটাল কিউ হবে, মোট আধানটা এখানে চলে যাচ্ছে, দ্যাট ইজ 2 কিউ। তাহলে বিভব পেলাম। এবার ভি সমান কিউ বাই আর, দ্যাট ইজ কিউ বাই আর। তাহলে বড় ভিটা কত হওয়া উচিত? ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর। কে আর লিখছি না, কে মাধ্যম, শূন্যস্থানে কে ইকুয়ালস টু 1 ধরে করি। তা কিউটা কত হলো? ইট ইজ 2 কিউ বাই আরটা কত আসছে? 2 টু দি পাওয়ার 1/3 ইনটু স্মল আর, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 2/3 ইনটু ভি। তাহলে বড়টার বিভব হচ্ছে ছোটটার বিভবের 2 টু দি পাওয়ার 2/3 গুণ। ঠিক আছে, তাহলে বড়টার বিভব হলো ছোটটার বিভবের 2 টু দি পাওয়ার 2/3 গুণ। এবার এনার্জিটা এখানে করি। এনার্জি মানে হচ্ছে কিউ স্কয়ার ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি। ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি এনার্জি, ই ইকুয়ালস টু হচ্ছে কিউ ভি বাই 2, অ্যাকচুয়ালি হাফ সিভি স্কয়ার বা কিউ স্কয়ার বাই 2 সি, যেটা আমাদের সূত্র। তাহলে কিউ স্কয়ার বাই 2c, c প্রপোর্শনাল টু r, c হচ্ছে ধারকত্ব দিয়ে আমাদের সমান এটা। তাই যদি ভাবি আমাদের এটা ছোট গুলো, তাহলে দিস কিউ স্কয়ার বাই 2r বা হাফ কিউ ভি, এটা হাফ কিউ ভিউ লেখা যায়। তাহলে ছোট গুলো, তাহলে বড়টার কত হবে? তাহলে বড়টার হবে ই ড্যাশ হবে হাফ ক্যাপিটাল কিউ ইনটু ভি ড্যাশ। ছোটটার যদি শক্তিকে আমরা হাফ কিউ ভি লিখতে পারি, তাহলে বড়টার কত লিখবো? হাফ ক্যাপিটাল কিউ ও বিভবটা হচ্ছে ভি ড্যাশ। তাহলে মানটা বসিয়ে দিলে চলে আসছে হাফ কিউ হলো 2 কিউ ইনটু ভি ড্যাশটা কত বেরিয়েছে? 2 টু দি পাওয়ার 2/3 ইনটু ভি, দ্যাট ইজ হাফ, দেখো
2 থার্ড 2 মানে 2 টু দি পাওয়ার 5 থার্ড ইনটু হাফ কিউ ভি মিলে হচ্ছে E। তার মানে অতএব বড়টার শক্তির মান হবে 2 টু দি পাওয়ার 5 এর 3 ইনটু স্মল বড় ছোটটার শক্তি। তাহলে বিভব হবে ছোটগুলোর 2 টু দি পাওয়ার 2 থার্ড গুণ আর শক্তি হবে 2 টু দি পাওয়ার 5 থার্ড গুণ। খুব ভালো প্রবলেম, তোমরা প্রবলেমটা দেখে নেবে কিভাবে আসছে। সূত্রটা হাফ কিউ ভি দিয়ে সবসময় হবে এনার্জি। তাহলে বড়গুলোর শক্তি পেয়ে গেলাম ছোটগুলোর শক্তি 2 টু দি পাওয়ার 5 এর 3 গুণ, আর বড়গুলোকে বিভব হলো ছোটগুলোকে 2 টু দি পাওয়ার 2 থার্ড গুণ। এটা খুব ভালো একটা প্রবলেম, সে আমরা করে ফেললাম। আচ্ছা, এরপর আমরা চলে যাই কমপ্লিট হলো। নেক্সট প্রশ্ন, কিছু গাণিতিক প্রশ্ন করলাম আমরা। আচ্ছা, এরপর আমাদের বলেছে শূন্য স্থানে 1 কুলম্ব আধান থেকে কতগুলি বলরেখা বেরোতে পারে। শূন্য স্থানে 1 কুলম্ব আধান থেকে নির্গত ফ্লাক্সের মান কত? তোমরা এটা নিজেরা করে নেবে। ফ্লাক্স ক্যালকুলেট করতে হবে অ্যাকর্ডিং টু গাউস ল, phi equals to q by epsilon naught, শূন্য মাধ্যমে। তো phi-টা ক্যালকুলেট হিন্ট দিয়ে রাখলাম, phi বার করবে q by epsilon naught থেকে। এটা ক্যালকুলেট করে নেবে, এটা আমি পারলাম না। 1 নম্বরে ছিল 1 মার্কস। নেক্সট দেখবো তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তড়িৎ বলরেখাগুলি 2 নম্বরের পার্ট কোশ্চেনে সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তোমরা পারবে আশা করি প্রশ্নটা, সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তো প্রশ্নটা তোমরা করবে, কোন একটা সমবিভব তল ধরে নেবে, এর উপর দুটো পয়েন্ট নেবে, এটা এ আর বি। তো বললে এখানে তড়িৎ ক্ষেত্র অভিমুখটা কোন একটা আরবিটারি দিকে, যেটা এবি যে অংশ ধরেছি এটা এবি, সেই অংশের স্পর্শকের সাথে থিটা কোণ আছে। দ্যাট ইজ কোন একটা চার্জকে যদি আমরা এই দিক থেকে এই দিকে, দ্যাট ইজ দিস ডিরেকশন ইজ ডিসপ্লেসমেন্ট থিটা দিয়ে দেখবে কি এটা লম্ব এন ক্যাপের দিক। এটা হলো সমবিভব তল, ইকুইপোটেনশিয়াল সারফেস। তাহলে এখানে যেহেতু সমবিভব তলে কৃতকার্য শূন্য হয়, একটা আধানকে নিয়ে যেতে, তার ক্ষেত্রে এ থেকে বিটাকে যদি বিটাকে আমরা বলি স্মলেস্ট একটা ডিসটেন্স, দ্যাট ইজ ডিএস এস ক্যাপ। তাহলে এক্ষেত্রে যদি ওয়ার্ক ডান এ থেকে বি তে নিয়ে যেতে, ওয়ার্ক ডান একটা ইউনিট চার্জকে, ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, দ্যাট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স ভিএবি, সেটা হচ্ছে কত ই ডট ডিএস। তাহলে সেটা 0। এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য শূন্য। একটা একক আধানকে এ থেকে বি তে নিয়ে যেতে যতখানি কার্য সেটা শূন্য হবে, কারণ সমবিভব চল, প্রত্যেকটা পয়েন্টে বিভব সমান। তাহলে এ থেকে বি তে নিয়ে যেতে কোনো কার্য নেই, দ্যাট ইজ ই ডট ডিএস, দ্যাট 0, দ্যাট ইজ ই ডিএস cos থিটা ইকুয়াল টু 0, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু পাই বাই 2। তার মানে অবশ্যই তড়িৎ ক্ষেত্রটা এই বরাবর না থেকে একদম সমকোণে থাকবে, অর্থাৎ সমবিভব তলের সঙ্গে তড়িৎ ক্ষেত্র সমকোণে অবস্থান করে। এটা করে নেবে, তাও দেখিয়ে দিলাম।
এবার বলছে একটা প্রবলেম, এর ডায়াগ্রাম দেওয়া আছে। এটা বলছে a, 0 বিন্দু, এটা হচ্ছে 0, b বিন্দু। দুটো স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, একটা হচ্ছে x অক্ষের উপর a, 0, এটা 0, b। এখানে একটা q আধান আছে, তো এটা হলো a, এটা b। প্রশ্ন দিল একটা স্মল কিউ আধানকে বি থেকে এ তে নিয়ে যেতে কতখানি কার্য করতে হবে। একটা স্মল কিউ আধানকে বি থেকে এ তে নিয়ে যেতে কত কার্য, ছবিটা দিয়ে দিয়েছে, তোমরা আগের প্রমাণটা মুছে দিলাম। ছবি দিয়ে প্রশ্নটা হচ্ছে একটি স্মল কিউ মানের আধানকে বি থেকে এ তে নিয়ে যেতে কৃতকার্য কত। তো কৃতকার্য কত সেটা ক্যালকুলেট করতে হবে। একটা স্মল কিউ আধানকে বি থেকে এতে নিয়ে যেতে হবে, আমি এখানে জাস্ট জুড়ে দিলাম বি থেকে এতে নিয়ে যাব। তো স্মল কিউ আধানটা যখন ওয়ার্ক ডান সমান ডেল্টা ইপি, স্থিতিশক্তির পরিবর্তন, স্থিরতারিতিক স্থিতিশক্তি বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কতখানি হলো সেটা আমরা ক্যালকুলেট করলে ওয়ার্ক ডানটা পেয়ে যাব। তার কত এনার্জি ছিল সেখান থেকে কতটা এনার্জিতে যাচ্ছে, তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইজ, সেটাই হচ্ছে আমাদের ওয়ার্ক ডান, কার্য। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কত, দেখি সেটা। যেমন বি পজিশনে আছে, ইপি অ্যাট বি পজিশন, এই বিন্দুতে স্থির শক্তি কত, কিউ কিউ বাই 4 পাই এপসাইলন নট ইনটু বি, এই ডিসটেন্সটা বি বলেছে, তাহলে ওই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি ওটা। আবার এটা এ, যখন এ তে চলে এলো ইপি মানে স্থিতিশক্তি, এটা স্থিতিশক্তি, স্থিরতারিতিক স্থিতিশক্তি বার করছে। at a point q by 4 pi epsilon 0 b, ডেল্টা কিউ বলতে পারি বা কিউ ডেল্টা ভি বলতে পারি, একই মানে আধান ইনটু বিভব পার্থক্য। তার মানে দেন সরি এটা এ হবে, এটা এ, দূরত্বটা এ আছে, লিখতে ভুল করেছি। দেন ওয়ার্ক ডান কৃতকার্য ডাব্লিউ সমান হবে, যেখানে নিয়ে যাচ্ছি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, দ্যাট ইজ কিউ কিউ বাই 4 পাই এপসাইলন নট 1 বাই এ মাইনাস 1 বাই বি, 1 বাই এ মাইনাস 1 বাই বি। সেক্ষেত্রে কৃতকার্যটা দুটো পয়েন্টের বিভব পার্থক্যকে আধান দিয়ে গুণ করলেও চলবে। এই বিন্দুর বিভব এই বিন্দুর বিভব বার করে বিভব করো, করে সেখান থেকে বিভব পার্থক্য বার করে তাকে আধান দিয়ে গুণ করো, তাহলেও তোমরা পেয়ে যাবে কৃতকার্যের মান। বা এভাবেও তোমরা প্রবলেমটা সলভ করে ফেলতে পারো, এটা খুবই একটা ভালো প্রবলেম। তো এই হলো একটা ব্যাপার। এরপর একটা প্রবলেম দেখি নেক্সট। এই প্রবলেমটা আমরা করলাম, এটা 2 নম্বরে একটা প্রবলেম ছিল, সেই হিসাবে করলাম। এরপরে এক মিনিট, যে প্রবলেমটা আমরা দেখব ছবিটা আসছে, কোশ্চেন দাগগুলো দেওয়া হচ্ছে না, তোমরা ঠিক করে দিয়ে নেবে। এটা প্রথম দিনের রিভিশন ক্লাস ইলেকট্রোস্ট্যাটিক, এভাবে আমরা চলতে থাকবো, বেশ কিছু ভিডিও বানাবো তোমাদের জন্য যাতে সুবিধা হয়। নেক্সট আমাদের একটা ডায়াগ্রাম দিয়েছে ক্যাপাসিটর দিয়ে, তিনটে ক্যাপাসিটর শ্রেণী সমবায় যুক্ত আছে, 3 6 6, তিনটাই 3 মাইক্রোফ্যারাড
এটা 6 মাইক্রোফ্যারাড, এটাও 6 মাইক্রোফ্যারাড। দু নম্বরে একটা প্রবলেম, এখানে একটা 120 ভোল্ট ব্যাটারি জুড়ে দিয়েছে, দিয়ে বলছে 3 মাইক্রোফ্যারাড ধারকটির 3 মিলিঅ্যাম্প ধারকটির বিভব ও সঞ্চিত শক্তি নির্ণয় করো। ঠিক আছে, আমরা প্রবলেমটা করাচ্ছি। একটা প্রবলেম দিয়েছে, এরকম দুটো ধারক দিয়ে দিয়েছে, এটা 2, এটা 3, এটা ফিলামেন্ট আছে F, দিয়ে এখানে একটা 100 ভোল্ট সোর্সের সাথে যুক্ত করেছে, আর এইটা জ্বলতে গেলে 60 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স লাগে। এখানে প্রশ্ন বলছে এই যে বাতিটা চলতে গেলে 60 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স লাগে, তো বাতিটা এখন জ্বলবে কি জ্বলবে না সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো যাই হোক, আগেরটা দেখি। তো দেখো, আমরা জানি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ভোল্টেজটা ভাগ হয়ে যায় কিসের রেশিওতে? আমরা জানি Q = CV, তাহলে V = Q by C, ইট ইজ V proportional to 1 by C। C এর ব্যস্তানুপাতে ভাগ হয়, তার মানে 3 মাইক্রোফ্যারাড ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ যদি V3, সেটা কত হবে? মোট ভোল্টেজটা কি রেশিওতে ভাগ হবে? 1 বাই C এর অনুপাতে ভাগ হয়ে যাবে। তাহলে 120 ইনটু 1/3 বাই 1/3 প্লাস 1/6 প্লাস 1/6। ওকে, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি কত আসছে? এটা হচ্ছে আমাদের হাফ, এটা হচ্ছে 2/3, তাহলে এটা যোগ করে আসছে 1/3, 1/3, 1/3 মানে দুটো মানে হাফ আসবে, নিচে হাফ, মানে দ্যাটস 60 ভোল্ট। তাহলে 3 মাইক্রোফ্যারাডে তাহলে 1/c এর রেশিওতে এটা খুব কাজে লাগবে সূত্রটা। তাহলে কিউটা কত হবে? বা ধারকত্বই তো দেওয়া আছে, অতএব এনার্জি যদি আধান বলতো Q সমান CV ইনটু 3, C টা কত দিয়েছে? 3, আর ভোল্টেজ বেরিয়েছে 60, দ্যাট ইজ 180 মাইক্রো কুলম্ব আধান। আর যদি এনার্জি বার করি, এনার্জি সমান হচ্ছে Q² বাই বা হাফ কিউবি, যেটা আমরা এক্ষুনি বললাম হাফ কিউব, এটা শর্ট হিসাব করার সুবিধা। তাহলে হাফ ইনটু Q ইনটু -6 মাইক্রোতে করছি, ইনটু ভিটা হচ্ছে 60, তাহলে হলো 30 ইনটু 180 ইনটু 10⁻⁻6 জুল। দ্যাট ইজ, এটা কত আসছে? 54 ইনটু 10⁻⁻4 জুল। 54 ইনটু 10⁻⁻4 জুল সঞ্চিত শক্তি। আমরা প্রবলেমটা করে ফেললাম। এবার আমাদের এখানে দেখতে হবে 2 মাইক্রোফ্যারাডে কতটা ভোল্টেজ, 60 ভোল্ট না তার কম। বাতি, এটা 2 নম্বর একটা প্রবলেম, এখানে বাতিটা জ্বলবে না জ্বলবে না। তো আমরা যদি এখানে ক্যালকুলেট করি V2 তাহলে কত আসবে এই ছবিতে? আমরা কি শিখেছি? 1/c, তাহলে 100 ইনটু হাফ ইনটু 1/2 প্লাস 1/3। এটা আমি একটু ক্যালকুলেট করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হচ্ছে 3/5 ইনটু 100, that is 60, right?
তার মানে বাতিটা জ্বলতে 60 ভোল্ট বিভব পার্থক্যের প্রয়োজন, এবং ধারকের ক্ষেত্রেও এখানে ভোল্টেজটা হচ্ছে 60 ভোল্ট। তাহলে বাতিটা ঠিকঠাক জ্বলবে, কম হলেও জ্বলবে না, বেশি হলে কেটে যেতে পারে, কম হলে একটু আস্তে আস্তে জ্বলবে, ইন্টেন্সিটি কমে যাবে, মানে লো ভোল্টেজ। আর যদি বেশি হয়ে যায় তাহলে কি ঘটবে এই বর্তনীর ক্ষেত্রে, তাহলে বাতিটা জ্বলতে 60 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের প্রয়োজন। তো এখানে বাতিটা অবশ্যই ঠিকঠাক জ্বলবে, কারণ এখানে V2 এর মানটা চলে এসেছে আমাদের 60 ভোল্ট। যদি গ্রেটার দ্যান 60 ভোল্ট হতো তাহলে বলতাম সেক্ষেত্রে ফিলামেন্টটা পুড়ে যাবে, আর যদি 60 ভোল্টের কম হয় তাহলে বলবো সেটা লো ভোল্টেজ, মানে কম তীব্রতা নিয়ে কিছুটা জ্বলতে থাকবে। ঠিক আছে, তো প্রবলেমটা আমরা দেখে নিলাম কি জিনিস। ঠিক আছে, লাস্ট একটা প্রবলেম দিয়ে আজকের ক্লাস শেষ করবো, আবার নেক্সট দিন আমরা চলে যাব। ঠিক আছে, হ্যাঁ ক্যামেরা ঠিক আছে, অসুবিধা নেই। তো দেখো প্রবলেমটা কি বলছে, মুছে দিয়ে এগুলো। বলছে শূন্য স্থানে দুটি এককেন্দ্রীয় ফাঁপা গোলককে, শূন্য স্থানে দুটি সমকেন্দ্রিক ফাঁপা গোলককে, সমকেন্দ্রিক ফাঁপা গোলককে কিউ তড়িতাধান দিয়ে, কিউ তড়িতাধান এমন ভাবে বন্টন করা হলো যাতে উভয়ের তলমাত্রিক ঘনত্ব সমান হয়। তলমাত্রিক ঘনত্ব সমান হয় গোলক দুটির ব্যাসার্ধ আর আর ক্যাপিটাল আর হলে, দুটো গোলক আমি জাস্ট ছবিটা দেখিয়ে দিচ্ছি, ওটা কথাই লিখলাম না, ভেতরটা ব্যাসার্ধ আর বলেছে, বাইরেটা ক্যাপিটাল আর। কি বার করতে হবে, ছবিটা এরকম দিয়ে দিয়েছে। আচ্ছা, কেন্দ্রে বিভব কত নির্ণয় করো, সংস্থার কেন্দ্রে বিভব নির্ণয় করো। তাহলে কিউ আধানকে দুটো গোলকের মধ্যে ভাগ করা হচ্ছে, এমন ভাবে হচ্ছে যাতে করে দুজনের তলমাত্রিক ঘনত্ব মানে সিগমাটা সমান হয়। তাহলে সংস্থার কেন্দ্রে বিভব কত, আর বলে দিয়েছি কি ভেতরের গোলকের ব্যাসার্ধ স্মল আর বাইরের গোলকের ক্যাপিটাল আর। আমরা ধরলাম একটাতে ভেতরটাকে স্মল কিউ আধান দিয়েছি, তাহলে এটার আধান হবে কিউ মাইনাস কিউ। তাহলে বাইরের গোলকের আধান ধরলাম কিউ মাইনাস কিউ, আর ভিতরটাকে ধরেছি কিউ, এবং ভিতরে গোলকের আধান। তাই যদি হয় তাহলে দেখো দুটোর সিগমা সমান হবে, সিগমা মানে কি কিউ বাই এরিয়া, সারফেস ডেনসিটি অফ চার্জ, আধানের তলমাত্রিক ঘনত্ব, সারফেস ডেনসিটি অফ চার্জ। তাহলে কত হবে, তাহলে সুতরাং ভিতরেরটার আধান কিউ আর ক্ষেত্রফল হলো 4 পাই আর স্কয়ার সমান কিউ মাইনাস কিউ, বাইরেটার ক্ষেত্রফল হলো 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কিউ আর স্কয়ার বাই আর স্কয়ার প্লাস কিউ ইকুয়াল টু কিউ। তাহলে কিউটা চলে এলো কিউ বাই কিউ আর স্কয়ার বাই আর স্কয়ার প্লাস আর স্কয়ার। এখানে আমরা কিউটা পেয়ে গেলাম, অতএব তাহলে ছোট গোলকের আধান পেয়ে গেছি কিউ এর মানটা,
বড়টা ওখানে বসিয়ে দেওয়াতে বড়টা তাহলে কিউ মাইনাস কিউ কত হবে, কিউ থেকে কিউ বিয়োগ করলে হবে তাহলে কিউ ক্যাপিটাল আর স্কোয়ার, এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি কোনাকুনি ওখানে মাইনাস আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে বড় আর ছোট গোলকের আধান পেয়ে গেছি। অতএব সংস্থার কেন্দ্রে বিভব, সংস্থার কেন্দ্রে বিভব কত হবে, বিভব তো হচ্ছে কিউ বাই আর। কেন্দ্র দেখো এখানে একটা বিভব এর জন্য হবে, তাহলে দুজনের জন্য হবে, তাহলে কিউ বাই আর প্লাস ক্যাপিটাল কিউ বাই আর। তাহলে কত আসছে, কিউ বাই আর করলে আসছে দেখো কিউ বাই আর নিলে আসছে কিউ আর বাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর প্লাস সরি কিউ মাইনাস কিউ হবে, এটা আমি লিখতে ভুল করলাম। দ্বিতীয়টার আধার হচ্ছে কিউ মাইনাস কিউ বাই আর, তাহলে কিউ মাইনাস কিউ বাই আর করলে আসছে কিউ ক্যাপিটাল আর, মানে এখানে একটা আরটা নিচে নামিয়ে দিচ্ছি আর দিয়ে ভাগ করে, আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমাদের উত্তর চলে এলো কিউ আর প্লাস আর বাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটাই হচ্ছে সংস্থার কেন্দ্রে বিভবের মান। তোমাদের প্রশ্নটা ভালো একটা প্রশ্ন করলাম। তো যাই হোক, আজকে বেশ কিছু প্রশ্ন তোমাদের আলোচনা করলাম প্রথম দিনের স্থিরতরিতের রিভিশন ক্লাসে, এবং যেগুলো বোর্ড এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কোশ্চেনগুলো তোমরা প্রস্তুত করতে শুরু করে দাও। নেক্সট দিন আমি খুব দ্রুত সেকেন্ড ভিডিওটা তোমাদের দিয়ে দেবো স্থিরতরিতে। তোমরা অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছো করার জন্য, অনেকে হুগলি ডিস্ট্রিক্ট থেকে, বাঁকুড়া থেকে বলছো, বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছ। তো যাই হোক, আমি তোমাদের অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবো। আমার সময় খুবই সীমিত, সব ক্লাসগুলো পড়তে হয়, ঠিক আছে। তো যাই হোক, চেষ্টা করছি করে দেওয়ার, তোমরা দেখতে থাকো এবং অবশ্যই প্রবলেমগুলো, প্রশ্নগুলো এখন থেকে রেডি করতে থাকো। আবার নেক্সট ভিডিওতে বাকি অংশ বা পরবর্তী দেখা যাক 2-3টে ভিডিও আসবে আশা করি স্থিরতরিতের ওপর, আস্তে আস্তে তৈরি করবো, ঠিক আছে। তাহলে এখানে আজকে আলোচনা শেষ করছি।